নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল মূলত পরিবেশবিদ বিজ্ঞানী সোনম ওয়াংচুকের অনশনের মধ্যে দিয়ে নিট কাণ্ডের পর ছাত্রদের আত্মহত্যা এবং বহু ছাত্রের আত্মহত্যার চেষ্টাকে মাথায় রেখে সোনম ওয়াংচুক তিনি অনশনে বসেছিলেন। প্রায় 21 দিন অনশনের পর তাকে পুলিশ তুলে নিয়ে যায়। তারপরে আন্দোলন রক্তাক্ত পথে মোড় নিয়েছিল। এখন সেই আন্দোলনের চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। দিল্লিতে ইতিমধ্যে পুলিশ নেমেছে, আন্দোলনকারীদের ওপর মার্সিলেসলি লাঠিচার্জ করেছে। একটা মেয়েও প্রাণ হারিয়েছে। এমনকি দেখা গেছে যে অনেক জায়গাতে পুলিশের ওপর আক্রমণ করেছে আন্দোলনকারীরা। এবার সেই আন্দোলনের সবাই কি ছাত্র নাকি অন্যান্য রাজনৈতিক দলের লোক রয়েছে, এই বিষয়ে আবার বিজেপির পক্ষ থেকে বা বিজেপি সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছে। আমরা দেখলাম পাটনা, মহারাষ্ট্র, পুনে সব জায়গাতেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। পাটনাতে তো এমন অবস্থা যে গুলি পর্যন্ত চালাতে হয়েছে আকাশে আন্দোলনকারীদের ভয় দেখানোর জন্য। দেখুন, আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে বহু মত ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, এই আন্দোলন যে একটা সংকটকাল ডেকে আনতে পারে এটা উপলব্ধি করতে পেরেছে বিজেপি। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিবৃতি দিয়েছেন। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। এবং পরিস্থিতি কতটা ঘোরালো সেটা বুঝতে পারবেন প্রধানমন্ত্রী প্রথম নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন এবং তারপর নিজে সোশ্যাল মিডিয়া এসে লাইভ বক্তৃতা রাখার মাধ্যমে তিনি বিষয়টার সম্পর্কে বলেছেন। এখন প্রধানমন্ত্রী নিজেও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন প্রশ্ন ফাঁস বিষয়টা নিয়ে এবং তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন এই প্রশ্ন ফাঁস বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং উদ্বেগপূর্ণ এবং এতে ছাত্রদের জীবনে গভীর প্রভাব পড়বে। অর্থাৎ যারা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আওয়াজ তুলেছিলেন, কার্যত এটা তাদের একটা সাফল্য। সেই সব ছাত্রদের সাফল্য প্রধানমন্ত্রী নিজে তাদের বক্তব্যের গুরুত্ব মেনে নিয়েছেন এবং এই আন্দোলনটা মাঠেই মারা যাবে। এই আন্দোলনের তেমন কোনো গুরুত্ব নেই। বাইরে থেকে বিদেশি শত্রুরা এই আন্দোলনের জন্য প্ররোচনা দিচ্ছে বলে যতই বলা হোক, বিজেপি সরকার কিন্তু উপলব্ধি করতে পারছে যে আন্দোলনটা একটা উদ্বেগপূর্ণ দিকে মোড় নিচ্ছে এবং সেই কারণেই প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি এসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বক্তব্য রাখতে হলো। এর মানেটা দাঁড়াচ্ছে যে আন্দোলন কিছুদিন পর থিতিয়ে যাবে। এটা কোনো ব্যাপারই নয়। পুলিশ নামিয়ে, র্যাফ নামিয়ে দিয়ে লাঠিচার্জ করে সবাইকে ঠান্ডা করে দেওয়া যাবে। বিষয়টা বোধহয় এতটা হালকা নয়, সেটা এখন সরকার নিজেও উপলব্ধি করতে পারছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কি বিরোধীরাও মাঠে নেমে পড়েছে। ইন্ডিয়া জোটের প্রায় সব বড় বড় মুখই আন্দোলনকারীদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তবে যারা যারা ইন্ডিয়া জোটের বড় বড় মুখ যারা আসছেন, মানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, এরা প্রত্যেকেই সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন। তবে একটা বিষয় পরিষ্কার, বিরোধীদের বক্তব্যের মধ্যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে সরকারের বিরুদ্ধে এই উষ্মা। অর্থাৎ তারা যতটা না নিটের ফাঁস কাণ্ড নিয়ে সন্দিহান, তার থেকে অনেক বেশি তারা সরকারের বিরোধিতা করছে, ইস্যু ধরতে চাইছে। এমনকি স্বয়ং সোনম ওয়াংচুকের স্ত্রী, সেও রাহুল গান্ধীর ওপর উষ্মা প্রকাশ করেছেন। তিনি রেগে গিয়েছেন। তিনিও বলছেন, যদি আপনাদের সত্যি কিছু করতে হয় তাহলে আন্দোলনটাতে ছাত্রদের পাশে থাকুন। সোনম ওয়াংচুকের স্ত্রীর বক্তব্য এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ সোনম ওয়াংচুককে আন্দোলনের স্থান থেকে জোর করে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী সামনে আসেন এবং তিনি পুরো বিষয়টা দেখতে থাকেন।
সেখানে তিনিও বিরোধী দলেরা বিষয়টাকে যেভাবে রাজনৈতিক ইস্যু করে তুলে নিজেদের ফায়দা তুলতে চাইছে সেই বিষয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি কি বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করার পরিবর্তে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বের যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো উচিত ছিল। তার মতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই কর্মসূচি ছিল অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। গীতাঞ্জলি অ্যাংমোর অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা বর্তমানে সোনাম ওয়াংচুকের জনপ্রিয়তা ও আন্দোলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। তার কথায় সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, শুধুমাত্র রাজনৈতিক প্রদর্শনের মাধ্যমে তাদের আর বিভ্রান্ত করা যাবে না। তিনি আরও বলেছেন, যারা দায়িত্বজ্ঞানহীনতা এবং অবিবেচকের মতন আক্রমণ করলেন বা করবেন, ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য কোনো রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়া নয়, বরং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সংসদে অগ্রাধিকার দেওয়া এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করা। উল্লেখ্য, প্রশ্নভাসের ঘটনাকে কেন্দ্র করে 21শে জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা সাংসদ। পরে পুলিশ তাদের আটক করে। অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে, অনশন কর্মসূচির জেরে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনাম ওয়াংচুক। তার পক্ষ থেকে সরকারের কাছে একটা নতুন দাবিপত্র পেশ করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, সরকার নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করলে তিনি অনশন প্রত্যাহার করতে পারেন, আর হয়েছেও তাই। আর সেই সঙ্গেই আন্দোলনের অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি কিন্তু এই দাবিপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. Sensitivity towards the children, genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to break my fast. আর কিছুদিন আগেও অনেকেই সোনাম ওয়াংচুককে দেশদ্রোহী, চীনের দালাল ইত্যাদি বলে আক্রমণ করেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে 26 দিনের অনশনের পর কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি অনশন ভেঙেছেন। তার হাতে ফলের রস তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সুস্থতা কামনা করেছেন এবং নিটের প্রশ্নফাঁস নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে, যদি সোনাম ওয়াংচুক সত্যি দেশদ্রোহী বা চীনের দালাল হতেন, তবে কেন কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা তার সঙ্গে আলোচনা করলেন? কেন তার অনশন ভাঙাতে সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকলেন? আর প্রধানমন্ত্রী বা কেন তার দায়িত্ব কিছু বিষয়ে আশ্বাস দিলেন? গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে। সরকারের সমালোচনা করলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না, আবার কারো সঙ্গে সরকার আলোচনা করলেই তার সব দাবি সঠিক, এই কথাটাও মেনে নেওয়া যায় না। তবে কাউকে রাজনৈতিক মতভেদের কারণে তড়িঘড়ি দেশদ্রোহী বা বিদেশের দালাল বলে তকমা দেওয়ার আগে তথ্য এবং বাস্তব পরিস্থিতি বিচার করা উচিত। প্রশ্নটা তাই থেকেই যায়, কয়েকদিন আগেও যাকে চীনের দালাল বলা হচ্ছিল, আজ তার সঙ্গে যদি সরকার আলোচনার টেবিলে বসে এবং তার অনশন ভাঙায়, তাহলে সেই পুরনো অভিজ্ঞতাগুলো ভিত্তি আসলে কতটা দৃঢ় ছিল সেটা বোঝাই যাচ্ছে। আর এদিকে ককরোচ জনতা পার্টি সেই দাবিতে অনড় রয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে। 20শে জুলাই সংসদ অভিযানের পর থেকেই দেশ জুড়ে ছাত্র আন্দোলন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাস্তায় নেমে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে একের পর এক মুখ খুলছেন শিল্পী, অভিনেতা এবং সঙ্গীত শিল্পীরা। কিন্তু বলিউডের বড় চার শিল্পী, মানে চার শিবির, খান, কাপুর, কুমার এবং দেবগন পরিবারের অধিকাংশ তারকাই এখনো নীরব। ফলে প্রশ্ন উঠছে, কারা দাঁড়ালেন এই আন্দোলনের পাশে? সবার আগে সরব হন ঋতিক রোশন। সোনাম ওয়াংচুকের একটা ভিডিও শেয়ার করে তিনি লেখেন, এটাই বড় সত্যি।
আমি একবার শিক্ষকের চরিত্রে অভিনয় করেছি, তাই বুঝতে পারি আমাদের পড়ুয়ারা কতটা ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যায়। সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত সোনু সুদও সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। সংসদ অভিযানে দিল্লির পুলিশের এই লাঠিচার্জের অভিযানের পর তিনি লেখেন, আমাদের পড়ুয়াদের লাঠি নয়, দরকার দুটো ভালোবাসার হাত, যে হাত ওদের জড়িয়ে ধরবে। দিয়া মির্জা শুরু থেকেই সোনাম ওয়াংচুকের অনশন এবং ছাত্র আন্দোলনের সমর্থনে একাধিক পোস্ট করেছেন। তার স্পষ্ট বক্তব্য, ছাত্রদের কণ্ঠরোধ নয়, তাদের কথা শোনা উচিত। সহানুভূতি এবং সংলাপী সমস্যার সমাধানের পথ। তবে তার সহ অভিনেতা আর মাধবন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অভিনেতা প্রকাশ রাজ প্রথম দিন থেকেই আন্দোলনের পাশে রয়েছেন, তার সঙ্গে যন্তর মন্তরে গিয়ে সমর্থন জানান এবং তিনি ধর্ণা মঞ্চেও ছিলেন। সমর্থন জানিয়েছেন সাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং বিবান শাহ। তারা ধারাবাহিকভাবে ছাত্রদের দাবির পক্ষে কথা বলছেন। সোয়ারা ভাস্করও যন্তর মন্তরে পৌঁছে সোনাম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেছেন। পরে তিনি লেখেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করার সাহস দেখানোর জন্য ধন্যবাদ। অভিনেতা ইমরান খান আবারও সরব হয়েছে, প্রশ্ন তুলেছেন, প্রতিবাদের ওপর কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, এর কোনো মানে হয়? এই বাচ্চাগুলো কি ভারত মাতার সন্তান নয়? অথচ তার মামা আমির খান এখনও এই বিষয়ে নীরব। জানা যাচ্ছে বর্তমানে তিনি স্ত্রী গৌরী স্প্যাটের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সোহা আলী খান লিখেছেন, ভবিষ্যৎ তরুণদের প্রশ্ন করার, কথা বলার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার তাদের থাকতেই হবে। একই সঙ্গে অদিতি রাও হায়দারি তিনি বলেন যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু মানবিকতা সবার আগে। একে অপরের কথা শোনাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। প্রীতি জিন্টা আশা প্রকাশ করেন যে কেন্দ্র সরকার যেন সোনাম ওয়াংচুক এবং ছাত্রদের সঙ্গে যেন আলোচনা করে। একই সঙ্গে তিনি সোনামকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দেন, এই লড়াইয়ে তাঁর সমর্থন ছাত্রদের পক্ষেই। রিতেশ দেশমুখ বলেছেন যে দেশের তরুণদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা উচিত। তার স্ত্রী জেনেলিয়া দেশমুখও একই বার্তা দিয়েছেন ছাত্রদের পাশে দাঁড়ানোর। রিচা চাড্ডা সমাজ মাধ্যমে নিজের পোস্টে আন্দোলনের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। কৌতুক শিল্পী বীর দাস শিল্পীদের উদ্দেশ্যে বলেছেন, এমন সময় বীর থাকা মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সুযোগ হারিয়ে ফেলা। সোনাক্ষী সিনহা সংসদ অভিযানের ছবি শেয়ার করে লিখেছেন, 20শে জুলাই এই দিনে শুধু মানুষের হাড় ভাঙেনি, ভেঙেছে গোটা দেশের মন। এই দিনটা মনে রাখতে হবে। এছাড়াও বিশাল দাদলানি, শিল্পা রাও, অনুরাগ কাশ্যপ, মধুবন্তী বাগচি, ফতিমা সানা শেখ সহ আরও অনেকেই প্রকাশ্যে এই আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন। এদিকে বলিউডের প্রথম সারির বহু তারকা এখনও পর্যন্ত কোনো মন্তব্যই করেননি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশের তরুণদের আন্দোলনের সময় এই নীরবতা কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব? ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগের প্রতিবাদে গায়ক অরিজিৎ সিং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ছাত্রদের উপর এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং মনে করিয়ে দেন পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই নিয়ে এক অনুরাগী তার প্রতি শ্রদ্ধা হারানোর কথা জানালে অরিজিৎ শান্তভাবে জবাব দেন। তিনি বলেন, সকলের মতামত আলাদা হতে পারে, কিন্তু নিজের বিশ্বাস থেকে তিনি সরে আসবেন না। যদি তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, ইচ্ছা হলে সেই অনুরাগী তার গান শোনা বন্ধ করতে পারেন, কিন্তু নিজের মতামত তিনি বদলাবেন না। অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়াতে নিজের দুটো পোস্ট করেছেন। প্রথমে তিনি ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তারপরে বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছে আন্দোলনকে কেন্দ্র করে তিনি সরাসরি বলেছেন তিনি ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু বিষয়টাকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে, যে হিংসাত্মক ঘটনা ঘটছে, সেগুলো তিনি সমর্থন করেন না। দেখুন, এই বিষয়টা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে প্রচার করছে, কিন্তু স্পষ্ট কথাটাই অরিজিৎ বলেছেন বলে মনে হচ্ছে। কারণ আন্দোলন বা কোনো একটা ইস্যুভিত্তিক আন্দোলন, সেটা ছাত্রদের জন্য, দেশের ভবিষ্যৎ ছাত্রদের জন্য জরুরি, সেটা অবশ্যই সমর্থনযোগ্য। তাই বলে সেটাকে নিয়ে হিংসাত্মক কোনো রাজনৈতিক ফায়দা যদি বিরোধী রাজনৈতিক দলগুলো তোলার চেষ্টা করে, সেটাকে তিনি সমর্থন করেন না বলেই জানিয়ে দিয়েছেন। এতে তো কোনো দ্বৈরথ নেই। অরিজিতের বিরুদ্ধে বিজেপি সমর্থকেরা অনেকেই ক্ষোভ দেখিয়েছেন, নিদান দিয়েছেন। অনেকেই অরিজিৎকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেছেন। কেউ কেউ তো আবার অরিজিৎ সিংকে ডিপ স্টেটের এজেন্টও বলে দিয়েছেন। এখন বিষয় হলো, যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, তখন অরিজিৎ সিং যখন অভয়ার জন্য গান রচনা করেছিলেন এবং সেই গানটা আন্দোলনকারীদের মুখে মুখে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল, তখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একইভাবে অরিজিতের বিরুদ্ধে বলেছিলেন, অরিজিৎ বিজেপি শাসিত কোনো রাজ্যের
নারী নির্যাতনের ঘটনা ঘটলে গান গাবেন তো? তৃণমূলের বিরুদ্ধেই গান বাঁধার সাহস পেয়েছেন, কারণ অরিজিৎ জানে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে গান বাঁধলে ওর গানের শো বন্ধ করে দেওয়া হতে পারে। এখন দেখুন, আজকে সময় পরিবর্তন হয়েছে। অরিজিৎ সিং যখন আন্দোলনরত ছাত্রদের পক্ষে তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সঙ্গে সঙ্গে বিজেপি সমর্থকরাও সেই তৃণমূলের কুণাল ঘোষের মতোই একইভাবে তাকে আক্রমণ করেছেন। কিন্তু বিরুদ্ধ মত, বিরুদ্ধে কথা বললেই সে শত্রু, তাকে দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু বেশি দিন চলতে পারে না। দিকে দিকে যে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, তাকে অনেকেই বলছেন এগুলো আসলে পেছন থেকে আমেরিকা এবং বিদেশি শক্তিগুলোরই কারসাজি, এবং যারা যারা এই কাজগুলো করেছেন তারা প্রত্যেকে তাদের থেকে ফান্ডিং পাচ্ছেন। দেখুন, এত সাধারণ হাজার হাজার মানুষকে আমেরিকা ফান্ডিং করছে, এই বিষয়টা বোকা বোকা শোনাচ্ছে না? অনেক সাংবাদিক তো আবার দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোস্ট নামিয়েছেন, ডিপ স্টেট, আমেরিকা রয়েছে পেছনে। আপনারাই তো আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা বলেছিলেন। মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান যারা দিচ্ছিল তাদেরকে গালাগাল দিচ্ছেন। এখন আবার আপনারাই বলছেন যে ডিপ স্টেট আমেরিকা পেছন থেকে আন্দোলনে মদত দিচ্ছে। যারা যারা আন্দোলনকারী তারা প্রত্যেকে পাকিস্তানের আমেরিকার দালাল। আরেকটা বিষয় শুনুন, ইন্দিরা গান্ধী ৭৫ সালে জরুরি অবস্থা জারি করার সময় যারা যারা জরুরি অবস্থার বিপক্ষে আন্দোলনে নেমেছিলেন, ইন্দিরা গান্ধী কিন্তু ওই একই যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যারা আন্দোলন করছে তারা প্রত্যেকেই CIA, তাদের এজেন্ট, আমেরিকার দালাল। পেছন থেকে ডিপ স্টেট বা আমেরিকা চাইছে ভারতের বিরুদ্ধে স্টেডি গভর্নমেন্টকে ফেলে দিতে, ইন্ডিয়ার গভর্নমেন্টে ফেলে দিতে, যাতে পাকিস্তানের সুবিধে হয়। এটা কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধীর একাধিক স্টেটমেন্টে ছিল। বর্তমানে এত বছর পর এই 2026-এ এসেও আমরা দেখতে পাচ্ছি সমস্ত আন্দোলনকারীকে ডিপ স্টেটের এজেন্ট বলা হচ্ছে। তার মানে সেই সময় যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ী, আদবানিরাও ছিলেন। তাদেরকেও ইন্দিরা গান্ধী বলেছিলেন তারাও CIA এজেন্ট। তাহলে কি ইন্দিরা গান্ধী ঠিক ছিলেন? যারা যারা ডিপ স্টেটের এজেন্ট বলছেন সমস্ত আন্দোলনকারীদের, তাদের কিন্তু এই প্রশ্নের উত্তরটাও দিতে হবে। ছাত্র আন্দোলনকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরেও বেড়াচ্ছে। সেখানে বারবার প্রশ্ন করা হচ্ছে এটা কি প্রকৃত ছাত্র আন্দোলন, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র? এখন আন্দোলনকারীরাও এক একটা উত্তর দিয়েছেন। আসুন আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্ন যেগুলো উঠে আসছে এবং তার সঙ্গে কিছু উত্তর ব্যবহার করে দেখি সত্যি কি এটাকে এই আন্দোলনটাকে সমর্থন করা যায়, নাকি এর পেছনে কোনো বিদেশি ফান্ডিংয়ের ষড়যন্ত্র রয়েছে। প্রথম প্রশ্ন হলো, সোনাম ওয়াংচুক বা অভিজিৎ দীপকে নিয়ে এত বিতর্ক, তাহলে এই আন্দোলন কি বিশ্বাসযোগ্য? এই উত্তরটা হবে এইরকম। এই আন্দোলনের মূল বিষয় কোনো ব্যক্তি নন, মূল বিষয় হলো দেশের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ। কারো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত মতাদর্শ নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেই বিতর্ক কি শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলোকে মুছে দেবে? গত এক দশকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং তার ফলে বহু শিক্ষার্থীর মানসিক ভোগান্তির ঘটনা সামনে এসেছে। প্রশ্ন হলো, এই বিষয়গুলো নিয়ে সমাজের বিভিন্ন স্তরের কতজন প্রভাবশালী মানুষ প্রকাশ্যে ধারাবাহিকভাবে কথা বলেছেন? যদি সমস্যার বদলে শুধু আন্দোলনের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়, তাহলে মূল প্রশ্নটাই আড়ালে চলে যায়। এবার প্রশ্ন, ওখানে যারা আছে তারা কি সবাই ছাত্র? অনেকেই তো পরিবারের লোক বা সাধারণ মানুষ। নিচের মতন পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ পরীক্ষার্থীর অনেকেই রয়েছেন প্রাপ্তবয়স্ক, অনেকেই দূর দূরান্ত থেকে বাবা মা বা পরিবারের সদস্যদের সঙ্গেই আসেন। তাই আন্দোলনের জায়গায় শুধু ছাত্র নয়, তাদের পরিবার বা সমর্থকদের উপস্থিতি থাকাই স্বাভাবিক। কোনো আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন থাকলেই সেটা ছাত্র আন্দোলনে থাকে না, এমনটা বলা যায় না। মঞ্চে নানা রাজনৈতিক বা বিতর্কিত মানুষ উঠেছেন, তাহলে এই আন্দোলনকে সমর্থন করা উচিত কিনা? কোনো উন্মুক্ত গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চে বিভিন্ন মতের মানুষ আসতেই পারেন। যদি কারো বক্তব্য বা স্লোগান পছন্দ না হয়, তাহলে তার বিরোধিতা করা যায়, কিন্তু সেই কারণে পুরো আন্দোলনের উদ্যোগটাকে অস্বীকার করা যায় কি? আরেকটা প্রশ্ন করা যেতে পারে, যারা নিজেদের দেশপ্রেম, সমাজসেবা এবং ছাত্র কল্যাণের কথা বলেন, তারা কতজন এই বিষয় নিয়ে সামনে এসেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন? বিভিন্ন ছাত্র সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে আন্দোলনে যোগ দিয়েছেন। উত্তর, গণতন্ত্রে যে কোনো সংগঠন শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলনকে সমর্থন করতে পারে। যদি একটা সংগঠন উপস্থিত থাকে, তাহলে অন্য সংগঠনগুলো চাইলে যেতে পারে। প্রশ্ন হলো, যারা আজ অন্যদের সমালোচনা করছে তারা নিজেরা কি শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? রিনিট হয়ে গিয়েছে। যারা পড়াশোনা করেছে তারা পরীক্ষাও দিয়েছে। এখন আন্দোলনের কি দরকার? উত্তর,
পরীক্ষা হয়ে যাওয়া মানেই সব সমস্যার সমাধান হয়ে যাওয়া নয়। অনেক পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা দিতে পারেনি, অনেকের উপর মানসিক চাপ তৈরি হয়েছে, আবার বহু পরীক্ষার্থী দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিল। আরও বড় প্রশ্ন হলো, যদি পরীক্ষার ব্যবস্থা বারবার অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের অন্যতম দাবি সেটাই ছিল। এই আন্দোলনের উদ্দেশ্য শুধু অশান্তি বা ভাঙচুর করা নয়। যে কোনো বড় আন্দোলনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, তবে কয়েকটা ঘটনার ভিত্তিতে পুরো আন্দোলনকে বিচার করা ঠিক হবে না। সোশ্যাল মিডিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ এবং বল প্রয়োগের বিভিন্ন ভিডিও ঘুরছে। এগুলোর সত্যতা এবং দায় নির্ধারণ করা সংশ্লিষ্ট তদন্তের বিষয়। কিন্তু এটুকু নিশ্চিত যে হাজার হাজার শিক্ষার্থী দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছে, তারা নিশ্চয়ই আনন্দের জন্য বাড়িঘর ছেড়ে আসেনি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে নায়ক বানানো নয়, আবার কাউকে খলনায়ক বানানোও নয়। আসল প্রশ্নগুলো খুব সহজ। আমাদের পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ কি? প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর জন্য দায়ী কারা? ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার নিশ্চয়তা কোথায়? শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক ক্ষতির দায় কে নেবে? কোনো আন্দোলনের নেতৃত্বকে পছন্দ বা অপছন্দ করাটা ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ, এই প্রশ্নগুলো কোনো রাজনৈতিক দলের নয়, আমাদের সকলের। দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে এটুকুই ছিল আজকের প্রতিবেদনে। সমগ্র ছবিটা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। তবে রাজনৈতিকভাবে যে বিজেপি একটু হলেও এই গোটা বিষয়টি নিয়ে ভয় পেয়েছে, তা প্রধানমন্ত্রীর বিবৃতি থেকেই পরিষ্কার যে তারা এই মুহূর্তে অস্বস্তিতে রয়েছে। কিন্তু এই আন্দোলনের যারা অ্যাকচুয়ালি পাল লাগিয়ে নিজেদের দিকে টানতে চেয়েছিল, আগামী দিনে তাদের কি হবে এবং গোটা গতি প্রকৃতি কোন দিকে যাবে, অবশ্যই সেদিকে চোখ থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা ভিডিও দেখছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখানে শেষ করছি। জয় হিন্দ।